নমস্কার। CNN24 এর আজকের আমাদের বিশেষ সাক্ষাৎকারে আমরা প্রথমে আমাদের CNN24 এর প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজ এক বিশেষ সাক্ষাৎকারে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিলচর শহর তথা বরাক উপত্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি সেটা হচ্ছে নিউরো অর্থাৎ স্নায়ু। সেই স্নায়ু রোগের সমস্যার সমাধান নিয়ে আমরা বরাক উপত্যকাবাসী চিরদিন আমরা খুব আতঙ্ক এবং অনেক একটা বলতে গেলে নিরাশার মধ্যে দিন কাটিয়েছি। যখনই ছোটখাটো আমাদের বলতে গেলে কোনো ব্রেন স্ট্রোক, কোনো একটা ব্রেন সার্জারির প্রয়োজন, তখনই আমাদেরকে বরাক উপত্যকার বাইরে চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা বলতে গেলে শিলচর তথা বরাকবাসীর জন্য সুখবর যে আমরা শিলচর শহরে পাচ্ছি। এই শিলচরের মধ্যেই আমাদের রয়েছেন শিলচরের সুসন্তান, যিনি সুদূর অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নিউরোসার্জন তথা মেদান্ততে উনি নিউরোসার্জন হিসেবে ছিলেন। বরাকের সুসন্তান ডক্টর রত্নদীপ বোসকে আজকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকারে আমরা জেনে নেব যে শিলচর শহরের সুসন্তান এবং শিলচর তথা বরাকবাসীর আশঙ্কা এবং আতঙ্ককে অনেকাংশে লাঘব করেছেন ওনার সুদক্ষ ভূমিকা নিয়ে। বিগত এক বছর ধরে উনি শিলচরে রয়েছেন এবং শিলচর জীবনজ্যোতিতে যখনই আমরা দেখতে পাই যে এই ভয়ঙ্কর অর্থাৎ স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা, তখনই আমরা দেখতে পেয়েছি ডক্টর রত্নদীপ বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সর্বত্র এক অত্যন্ত স্বস্তির নিঃশ্বাস আমরা নিয়েছি ওনার সুদক্ষ হাতের জাদুতে। আজ আমরা জেনে নেব, আমরা প্রথমে জানবো ডক্টর যে কিভাবে আপনার শিলচরের একজন সন্তান হয়ে আপনি বাইরেই আপনার কর্মভূমি ছিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসে আপনি দক্ষতার সাথে কাজ করেছেন। আপনি মেদান্ততে ছিলেন, যেটা ভারতবর্ষের অত্যন্ত একটা জনপ্রিয় হাসপাতাল বলে আমরা জানি, এবং আজকে আপনার কেরিয়ারটা বাইরে হতে পারত, কিন্তু আপনি নিজ মাতৃভূমি আপনি শিলচরে এসে আপনি জনসেবায় নিয়োজিত। আমি জানতে চাইব আপনার এই যে সুদীর্ঘ যাত্রাপথ এবং আপনার ভাবনা যেটা নিয়ে আপনি শিলচরে এসেছেন সেটা সম্পর্কে দুটি কথা। দেখুন, মানে শিলচর আমার জন্মভূমি এবং জন্মভূমির প্রতি একটা টান তো প্রতিটি মানুষই ফিল করে। তো প্রায় 17-18 বছর আমি বাইরে ছিলাম। কয়েক বছর দিল্লি এইমসে কাজ করেছি, তারপর গুরগাঁওর মেদান্তা হসপিটালেও 7-8 বছর কাজ করেছি। কিন্তু ভেতরে ভেতরে একটা টান একটা সবসময় ফিল করতাম যে না, কখন শিলচর যাবো, শিলচর মাটিতে ফিরে আসা। বা যেভাবে প্রতি বছর পুজোর সময় বা কোনো একটা অকেশন হলেই মনে করতো যে শিলচর বাড়ি যাওয়ার টাইম এসছে, বাড়ি যাওয়ার টাইম এসছে। তো সামহাও ফরচুনেটলি সাথে মানে আমি ভাবতাম যে শিলচরে এসে শুধু মানে এসে তো খালি হাত পাতে আমি কিছু করতে পারবো না, আই নিড এ প্রপার সেট আপ একটা চাই, একটা প্রপার ব্যবস্থা, যন্ত্রপাতির অনেক কিছু ব্যাপার আছে। তো ইভেনচুয়ালি জীবনজ্যোতি হাসপাতালটা গড়ে উঠলো, তা সেভাবে ওইরকম সেট আপ দিলেন বানিয়ে। তো তারপর ইভেনচুয়ালি সাথে একটা পার্সোনাল লাইফে আমার একটা ঘটনাও ঘটেছিল, দ্যাট আই লস্ট মাই ফাদার সাম ফিউ ইয়ার্স ব্যাক। আচ্ছা। তো আমি দেখেছি যে মানে অ্যাকিউট প্রবলেমগুলোতে সাডেনলি যেটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট পাওয়ার একটা মেজর একটা মানে গ্যাপ ছিল এখানে, যেটা এখানে মানুষ বঞ্চিত হতেন। ধরুন কোনো ক্রনিক প্রবলেম যেটাতে আপনি টাইম পাবেন, সেটার জন্য আপনি হয় ঠিক আছে দূরে বাইরে যেতে পারবেন, যেটাতে ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেটাতে কিছু করা থাকে না। তো তারপর থেকে আমার এখানে আসার ইচ্ছাটা আরো বেশি মানে প্রবল হয়ে উঠেছে। এবং যখনই আমি এইভাবে দেখলাম যে এখানে একটা ভালো হসপিটাল, ভালো সেট আপ গড়ে উঠেছে, সেভাবে আমাকে ফ্যাসিলিটি দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, তো তখনই আই মেড দ্য ডিসিশন কি না, এবার যাই বাড়িতেই ফিরে। এই যে অত্যন্ত একটা আধুনিক সিটি লাইফ ছিলেন আপনি দিল্লিতে এবং গুরগাঁওতে, সেখানে তো অত্যাধুনিক হসপিটাল, সেখানে আপনি কি শিলচরের এসে অর্থাৎ জীবনজ্যোতিতে সেই আধুনিকতার মধ্যে আপনার চিকিৎসার বন্দোবস্ত পাচ্ছেন? দেখুন, আমি যখন শিলচরে আসার ডিসিশনটা নিয়েছি, আমি কিছুটা নিজের মনকে মানিয়ে নিয়েছি যে প্রতিটি জায়গার যে কিছু লিমিটেশন থাকে, এখানেরও কিছু লিমিটেশন থাকবে, বাট ততটুক
ব্যবস্থা হওয়ার পরেই আমি এসেছি, যখন দেখেছি যে না এখানে সেফলি মানুষের ব্রেনের অপারেশন নার্ভের করতে পারবো, তখন আমি এসেছি। হ্যাঁ, এবং দেখুন হুট করে তো আর ওভারনাইট সবকিছু চেঞ্জ হয় না। এখানেও আমি আসার পর বিগত 1 বছরেও ধীরে ধীরে জিনিস আরো ডেভেলপ করছে। টুকটাক নতুন ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি আনা হচ্ছে, এবং এটা একটা মানে কনস্ট্যান্ট ইভলিউশন, ধরুন ক্রমবিবর্তন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবং আজকের দিনে মানে 100% না হলে ধরুন 80-90% যেটা নিউরোসার্জারির যা করণীয় যা করা যায় সার্জারি, সেগুলো আমরা করছি। তো অনেকাংশে মানে অনেক কেসে যেখানে আগে ধরুন চট করে কিছু হলেই মানুষকে বাইরে যেতে হতো, অনেক মানুষ বাইরে যাওয়ার সময় রাস্তায় প্রাণ হারাতেন, বাইরে যাওয়ার খরচা অনেক বেশি হতো, সেসব থেকে অনেক কিছুটা হলে আমরা রিলিফ দিতে পারছি। তো এটার যে একটা স্যাটিসফ্যাকশন যেটা থাকে, সেটার দ্য সিটি লাইফের প্রলোভন তার সামনে কিছু না। এই যে নিউরো সার্জন হিসেবে আপনি রয়েছেন এখানে জীবনজ্যোতি হসপিটালে, আমি একটা জিনিস জানতে চাইবো যে নিউরো সার্জনের কোন অংশটা, যেমন বিশেষ করে ট্রমা এবং স্ট্রোক, স্পাইন, এই সমস্ত ব্যাপারগুলো আপনি বিশেষত ডিল করছেন? হ্যাঁ, তো মেজর যেটা খুব কমন যেটা আমাদের আসে ধরুন একটা হলো স্ট্রোকেরও ধরুন 90% পেশেন্টস ওষুধে ঠিক হয়ে যান বা ওষুধে ট্রিটমেন্ট চলে। অ্যারাউন্ড 5-10% মানুষদের অপারেশনের প্রয়োজন পড়তে পারে। তারপর ধরুন ইনজুরি, ট্রমা, মাথায় চোট, ঘাড়ে চোট, মেরুদণ্ডে চোট, সেগুলোর ট্রিটমেন্ট হয়। এছাড়া ধরুন কিছু ক্রনিক ডিজিজ থাকে, ধরুন স্পন্ডিলাইটিস, সেখান থেকে স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রলাপসে বলি বা সায়াটিকা বলি, সেগুলো ট্রিটমেন্টও হয়। প্লাস ধরুন অনেক বিভিন্ন কারণে, ডায়াবেটিস বলুন বা কিডনি সংক্রান্ত কারণে বলুন, বিভিন্ন কারণে অনেক সময় হাতে পায়ের নার্ভের সমস্যা শুরু হয়ে যায়, হাত পা কাঁপা, হাত পা অবশ হওয়া, ঝিনঝিন ভাব করা, তো সেগুলো ট্রিটমেন্টও দিয়েছে। এই যে বিভাগগুলো যেগুলো আপনি বললেন, যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে যে টোটাল ট্রিটমেন্ট বা সার্জারি যেটা আপনি করেছেন, তার সফলতার অ্যাভারেজ আমরা যদি জানতে চাই, কতটুকু একটা সন্তুষ্টি আপনাকে দিচ্ছে এখানে? দেখুন, মন তো চায় 100%, যেটা ফ্যাক্ট দেখুন যে মেডিকেল সায়েন্স 100% পারফেক্ট সায়েন্স নয়। যেটা আমি সবাইকে বলি যে আজকে যদি মেডিকেল সায়েন্স 100% পারফেক্ট সায়েন্স হতো, তাহলে মানুষ অমর হয়ে যেত। এটা ঠিক, কিছুটা ভাগ্য নির্ভরশীল হতে হবে। বেস্ট অফ দ্য প্লেসেস, ইভেন আমেরিকাতেও কিন্তু মানুষ এখনো মরণশীল। এটা তো মানতেই হবে। তো অনেক চেষ্টা সত্ত্বেও ধরুন আমি এটা বলতে পারবো না যে আমি 100% সাকসেসফুল ট্রিটমেন্ট করছি। ধরুন 15-20% কেসেসে অনেক শত চেষ্টা করেও প্রায় সব বিফল হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাইবো যে টোটাল যে কেসগুলো আসছে, তার মধ্যে কি কোনো কেস আপনার মনে হয়েছে যেটা বরাক বা শিলচরের বাইরে পাঠাতে লাগে বা রেফার করেছেন? যেখানে মনে হয় যে না, এটা আমার এখানে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে সেটআপ আছে, সেটাতে ম্যানেজ হবে না, তখন অনেক সময় নেগ্রিমস পাঠিয়ে হয় লাভানোর, কারণ নেগ্রিমস থেকে বেটার ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে এখানে আছে। আচ্ছা, তো যদি সময় থাকে রোগীর কাছে যে হ্যাঁ 2-3 দিন ওয়েট করতে পারেন ট্রিটমেন্ট, তো ধরুন অনেক সময় কলকাতা বলুন বা বাইরে বলুন, দিল্লি, বোম্বে, চেন্নাই, অনেক সময় পাঠিয়ে দিই। অনেক রোগী ঘুরে এসে আমাকে ধন্যবাদ জানিয়েও গেছেন, ফুলের তোড়া দিয়ে গিফট করে গেছেন, যেটা আপনি কারেক্ট অ্যাডভাইস দিয়েছিলেন। ওখানে গেছি, ওরাও বলেছেন হ্যাঁ এই সেম ওষুধটাই চলবে, সাথে অন্য কিছু লাগবে। এখন অবধি যে চিকিৎসা পদ্ধতিতে আপনি কাজ করছেন সেই নিউরো সার্জন হিসাবে, আমরা জানি যে বরাক উপত্যকাতে অনেক বছর ধরে একটা ভ্যাকুয়াম ছিল এই জায়গাটা। ইভেন শিলচর মেডিকেল কলেজেও সেখানে ডক্টর ছিল না, এবং ম্যাক্সিমাম কেসকে আমরা বাইরে পাঠাতে বাধ্য হতো, এবং অলমোস্ট একটা শিলচরে একটা আতঙ্ক ছিল যে এখানে নিউরো কোনো কিছু হবে না। আপনি আসার পর এই ঘটনাগুলো অনেকাংশে লাঘব হয়েছে, এবং একটা সমৃদ্ধ তো অবশ্যই রয়েছেন সাথে। তো এই যে ব্যাপারটা, এখন আমরা বরাক বা শিলচরবাসী বলতে গেলে একটা নিশ্চয়তার মধ্যে রয়েছে যে না, আপনি ডক্টর বোস আছেন, ডক্টর ধর আছেন, তো আমরা কি এখন বলতে পারি যে আমরা উই আর ইন এ ভেরি সেফ হ্যান্ড? Safer than 2 years back. Situation has lot of improvement is there. এবং আমি আশা করি যে
আগামী দিনে আরো এরকম সুপার স্পেশালিস্ট ডক্টররা আরো আসবেন, যারা এই উপত্যকার স্টুডেন্টরা বা ধরুন প্রফেশনালরা যারা বাইরে কাজ করছেন, আরো ডাক্তাররা আসবেন এখানে। তো ওভারঅল এই জায়গারই হেলথ কেয়ার যে স্ট্যান্ডার্ডটা আরো ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে, হবেই, আরো হবে। সেই যেটা বললাম, সেই ক্রমবিবর্তন চলতেই থাকবে। একজন নিউরো স্পেশালিস্ট বলতে গেলে নিউরো সার্জন হিসেবে আপনার যথেষ্ট সুনাম স্বল্প দিনের মধ্যে আপনি অর্জন করেছেন। এবং এই মুহূর্তে আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, যে নিউরো সার্জারি যে সমস্ত বিষয়গুলো আপনি ডিল করছেন, যেমন ধরুন স্ট্রোক, স্পাইন, বা আপনি ধরুন ট্রমা কেসটা বাদে দিয়ে বলবো যে নিউরোর সমস্যাগুলো মূলত এটা কিভাবে একটা শৃঙ্খল জীবনযাপনের প্রয়োজন, সে সম্পর্কে আপনার একটা উপদেশ আমরা চাইব। দেখুন, মানে শুধু নিউরোর জন্য নয়, কিছু জিনিস যদি আপনার ডিসিপ্লিন লাইফস্টাইল বা শৃঙ্খলাবদ্ধ একটা জীবনশৈলী যদি আমরা ফলো করি, তো শুধু নিউরো কেন, যে কোনো অনেক রোগের জন্য মানে কার্যকরী হয় একদম। তো যেটা আজকাল যেটা খুব সবাই নিত্য নতুন টিভি চ্যানেলস বা বিভিন্ন ব্লগস আপনি শুনতে পাবেন, যে লাইট এক্সারসাইজ, হালকা এক্সারসাইজ প্রতিটি মানুষের করা উচিত। সাফিসিয়েন্ট অ্যাডিকুয়েট স্লিপ যাতে হয়, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক সময় ঘুমানো, ঠিক সময় ঘুম থেকে ওঠা, প্রেফারেবলি রাত্রিরে অল্প তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ভোরে ওঠা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা এজ ওল্ড যেটা উপদেশ, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সবাই, আজকাল সাইন্টিফিক্যালি প্রুভেন হয়ে যাচ্ছে যে এটার উপকারিতা। ভালো ফ্রেশ খাবার দাবার খাওয়া, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, এবং যেটা বললাম হালকা এক্সারসাইজ ব্যাপারটা অনেকাংশ। আরেকটা ব্যাপার আমরা জানতে চাইবো, আমরা সাধারণত জানি যে নিউরো সার্জারি একটা ব্যয়বহুল সার্জারি। সেক্ষেত্রে আপনি আপনার পক্ষ থেকে সেটাকে কিভাবে আপনি সহযোগিতা করেন একজন প্রাইভেট নার্সিংহোমের একজন শল্য বিশেষজ্ঞ সার্জন হিসাবে? তো এখানে দেখুন, একটা মানে কন্টিনিউয়াস একটা স্ট্রাগল থাকে টু স্ট্রাইক এ ব্যালেন্স, একটা যেটা ব্যালেন্স ইয়ে থাকে। আজকে ধরুন আমি একটা যদি দৃষ্টান্ত দিই, তো আপনার কিছুটা মানে আপনি আইডিয়া পাবেন যে ধরুন, মানে এখন দেখুন নিউরোসার্জারি প্রতিটি যে মেডিকেল সায়েন্সের যে আলাদা আলাদা বিভাগগুলো থাকে, প্রতি একটার সাথে আরেকটার কম্পারিজন হয় না। ধরুন নিউরোসার্জারি করতে আমার যেসব যন্ত্রপাতি, যে ইকুইপমেন্টস ইউজ করতে লাগছে এবং সেই ইকুইপমেন্টস গুলো একটা হাসপাতালে ওই ইকুইপমেন্টস গুলো রেডি রাখতে হাসপাতালের যেসব যতটুকু প্রচেষ্টা লেগেছে, সেটা ধরুন আজকে যদি আরেকজন মানুষ, যার ধরুন একটা গলব্লাডারে স্টোন হয়েছে বা যার ধরুন একটা ম্যালেরিয়া হয়েছে, সেই হয়তো ইনফ্রাস্ট্রাকচারটাও লাগছে না। সিমিলারলি ধরুন আরেকজন পেশেন্ট, ওনার হার্টের অপারেশনের প্রয়োজন, তো ওটার জন্য যেসব জিনিস প্রয়োজন যেটা হসপিটাল রেডি করতে লাগবে, তো দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো ধরুন আমি জাস্ট নিউরোসার্জারির কথা যদি বলি আর কি, তো অ্যাপ্রক্সিমেটলি ধরুন মানে ধরুন একটা ব্রেন টিউমারের অপারেশন, ধরুন মানে যদি কোনো, আমি যদি ভাবি যে কোনো ক্লিন কাট অপারেশন উইদাউট এনি কমপ্লিকেশন ছাড়া যদি হয়ে যায়, ধরুন জীবনজ্যোতি হাসপাতালে ধরুন অ্যাট প্রেজেন্ট, আমি খুলেই বলছি বিকজ আমি তো আমার পেশেন্টদের বলেই থাকি, আমি এস্টিমেট দিই এরকম, ধরুন 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে টোটাল অপারেশন। সেম অপারেশন যখন আমি, সেক্ষেত্রে বাইরে গিয়ে যারা অপারেশন করছেন তাদের ক্ষেত্রে আরো এক্সপেন্সিভ হচ্ছে ব্যাপারটা অনেকাংশে। এরকমই আসছে। গুয়াহাটিতে যদি আপনি করান ভালো একটা হাসপাতালে, সেখানে আপনার খরচ এটা হয়ে যাবে 3 to 4 লাখ, এবং সাথে আনুষঙ্গিক যে রোগীর সাথে মানুষ যাবেন, থাকবেন, অনেক খরচা। সেম অপারেশন যখন আমি গুরগাঁওতে হতো, সেখানে পেশেন্টের টোটাল বিল আসতো 5.5 থেকে 6 লাখ টাকা। একই অপারেশন আপনি যদি নিউ ইয়র্কে গিয়ে করান, আপনার খরচ হবে অ্যারাউন্ড 40 to 50 লাখ, আরো বেশি হতো, 40 থেকে 50 লাখের মতো। ঠিক। তো এখানে যেভাবে অবভিয়াসলি প্রতিটি জায়গার মানদণ্ড আলাদা হয়, তো সেই অনুসারে আমরা এখানে ট্রাই করছি যতটুকু সম্ভব টু স্ট্রাইক এ ব্যালেন্স, যাতে সব জায়গার মানুষ, সব স্তরের মানুষরা যাতে সক্ষম হন টু গেট দ্যাট ট্রিটমেন্ট। অ্যাবসলিউটলি। নিজে একজন শিলচরের, বলতে গেলে আপনি শিলচরেরই একজন সুসন্তান। চিকিৎসা জগতে হয়তো শিলচরে আপনি 1-1.5 বছর ধরে রয়েছেন, কিন্তু বাইরেও আপনি যথেষ্ট দক্ষতার সাথে, সুনামের সাথে আপনি আপনার এই পেশাতে আপনি নিয়োজিত। শিলচরের জনগণ জানতে চাইবে যে আপনার
আগামীতে মানে ভবিষ্যৎ পরিকল্পনা বা আধুনিকরণ করার ব্যাপারটা বা আরো অত্যাধুনিকভাবে এই চিকিৎসা পদ্ধতিকে আমরা কিভাবে পেতে পারি, যেটা আপনিও চাইবেন মনে মনে যে আমি এই আধুনিকীকরণের ব্যাপারে একটা প্রচেষ্টা থাকবে? দেখুন, যেটা শিলচরে যেভাবে জীবনজ্যোতি হাসপাতালে একটা ক্যাথ ল্যাব ফ্যাসিলিটি স্টার্ট হয়েছে, তো সেখানে আমরা মানে অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা করছি সার্টেন ব্রেনের এনজিওগ্রাফি বা ওটাও শুরু করার। এখন মাঝে মাঝে কলকাতা থেকে ডাক্তার আসেন, টুকটাক করে যান, আমরা ধীরে ধীরে ফুল টাইম এখানে শুরু করার চেষ্টা করছি। প্লাস ধরুন আমরা নিউরো এন্ডোস্কোপি যেটা হয়, নিউরো পিন হোল সার্জারি বা ওসব ইকুইপমেন্টও ধীরে ধীরে আমরা প্রক্রিয়া করে ওইগুলোর সার্জারিও শুরু করবো আমরা। ইনফ্যাক্ট একটা দুটো আমি এখানে অলরেডি সার্জারি করেছি। ধরুন একটা ব্রেন টিউমার সার্জারি, কোনো ব্রেনে কোনো কাটাকাটি না করে নাকের ভেতর দিয়ে এন্ডোস্কোপি যেটা, হ্যাঁ, তো অপারেশনের পরের দিন পেশেন্ট বাড়ি যেতে পারেন, কোনো কাটাচিরা কিছুই হয় না, হয়তো ব্রেনের টিউমারের অপারেশন। তো এই ধরনের জিনিসগুলো আমরা আরো আনছি, এনে নিতে আমরা শুরু করছি। এছাড়া ধরুন অপারেশনের সময় আর কি বিভিন্ন ধরনের মনিটরিং সিস্টেম থাকে, যেটা দেখা যায় যে পেশেন্টের কতটুকু সেফ হচ্ছে, কোনো স্নায়ুর কোনো নার্ভ কেটে যাচ্ছে না তো, কোনো ড্যামেজ হচ্ছে না তো, সেটাকে রিয়েল টাইম মনিটর করার জন্য কিছু কিছু ডিভাইসেস থাকে। তো ইভেনচুয়ালি সেগুলো আমাদের পাইপলাইনে আছে। এবং এট সাম পয়েন্ট অফ টাইম যেরকম আমরা আমাদের এখানে একটা টিচিং প্রোগ্রামও স্টার্ট করার প্ল্যান করছি। আচ্ছা, সেটা পরিশেষে একটা ব্যাপারে জানতে চাইব যে একজন নিউরোসার্জন হিসাবে যে অবস্থানে আপনি থেকে কাজ করছেন, সেটাতে এখন অবধি বলতে গেলে আপনি যথেষ্ট সফলতা নিয়ে আপনার ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা কি বলতে পারবো যে আগামীতে নিউরো সার্জন হিসাবে শিলচর শহরের জনগণ বা বরাক উপত্যকার জনগণ একটা নিশ্চয়তা পেয়ে যাবে এবং সেটার মাধ্যমে আপনি তো রয়েছেন, আমরা আশা রাখবো সেটা। এখন প্রতিটি ডাক্তারই চায় যে প্রতিটি পেশেন্ট 100% প্রতিটি পেশেন্টই সুস্থ হয়ে যায়। তো অফকোর্স 100% যেটা আমি আগে বললাম, 100% সাকসেস অ্যাচিভ করা মেডিকেল সায়েন্সে সম্ভব নয়, বাট টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি অবশ্যই চাইবো টু মানে সার্ভ এভরি ইন্ডিভিজুয়াল অফ দিস ভ্যালি, যাতে এই উপত্যকার প্রতিটি মানুষ যখন প্রয়োজন পড়ে যতটুকু আমার দ্বারা সম্ভব যাতে আমি হেল্প করতে পারি, সেটা ইচ্ছা সবসময় থাকবে। একজন দক্ষ শল্য স্নায়ুরোগ চিকিৎসা সার্জন হিসেবে আপনি তো মেট্রো সিটিতে ছিলেন, দিল্লিতে এইমসে ছিলেন, মেদান্ততে ছিলেন, বিখ্যাত বলতে গেলে হাসপাতালগুলোতে কাজ করেছেন দক্ষতার সাথে। আগামীতে কি কোনো ভালো সুযোগ পেলে কি শিলচরের নিজের মাটি ছেড়ে বাইরে যাওয়ার কোনো স্বপ্ন বা এরকম? দেখুন, আমি যখন মেদান্তা হসপিটালে ছিলাম লাস্ট, তো আমি ওখানে অলরেডি একজন সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন হিসাবে কাজ করছিলাম, মানে ওখানে যেটা ডেজিগনেশন থাকে পোস্ট আর কি। তো সেখানে দ্যাট আপার লেভেল যেটা আর কি আমি কাজ করেছি, তো মানে আমি সেই ফলটাও চেখে দেখেছি। কিন্তু নিজের বাড়িতে বা নিজের জায়গায় কাজ করার যেটা আনন্দ, যেটা তো এই জিনিসটাকে রিপ্লেস করতে পারে না অন্য কিছু। প্লাস এখানে আমার নিজস্ব বাড়িঘর আছে, আমার এন্টায়ার ফ্যামিলি আছে এখানে, তো চেনা পরিচিত মানুষরা আছে, ছোটবেলার বন্ধুরা আছে, তো সেই টান তো থাকবেই, ডেফিনেটলি বরাবর থাকবে, এখানে থাকবেন। একটা ব্যাপার জানতে চাইবো, যেহেতু নিউরো ব্যাপারটা খুবই একটা আলটিমেটলি লাইফ সেভিং ট্রিটমেন্ট এবং একজন শল্য চিকিৎসক হিসাবে নিউরোর আপনি রয়েছেন এখানে শিলচরে, এবং এই বিভাগটা খুবই সীমিত বলতে গেলে, অর্থাৎ আমাদের আর কোনো ডক্টর আমরা খুঁজে পাবো না। আপনি রয়েছে এবং সমৃদ্ধ ধর, এই দুজন নিউরো সার্জনই টপ মোস্ট ডক্টরস আর দেয়ার, সার্জনস ইজ দেয়ার। সো আমরা কি একটা ব্যাপার আমরা জানতে চাইবো যে এই যে 24 আওয়ার্স সার্ভিসের ব্যাপার একটা থাকে, যে এনি টাইম দেয়ার উইল বি কেসেস, সো এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? তো দেখুন, একটা হয় কিছু যেগুলো রুটিন ইলেকটিভ কাজ, সেটা তো আমরা প্ল্যান, আপনার ব্যক্তিগত জীবন, একটা পারিবারিক জীবন রয়েছে, আপনার নিজস্ব একটা ব্যাপার রয়েছে নিশ্চয়ই, সেই সময়টাকে আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছেন? দেখুন, আমি লাস্ট 10-12 বছর ধরে নিউরোসার্জারি, 14 ইয়ার্স অলমোস্ট ধরে নিউরোসার্জারি প্র্যাকটিস করছি। তো আমি যখন এইমসে ঢোকার সময় আমাদের যে পরীক্ষা হয়, প্রথম থিওরি হয়, এরপর প্র্যাকটিক্যাল হয়, এরপর একটা ইন্টারভিউ হয়, 3টে স্তর পার করে ঢুকতে হয়। তো লাস্টে যে আমার তখনের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, তো উনি তখনই বলেছিলেন যে দেখো, তুমি যদি নিউরোসার্জারি এই সাবজেক্টটা চুজ করছো, তো
ইউ হ্যাভ টু বি ম্যারিড টু ইয়ার প্রফেশন। কারণ নিউরোসার্জারিতে কোনো টাইমিং বলে কিছু থাকে না। কিছুটা সত্যি এখানে রোগের স্ট্রোক শুধু 10টা 5টার ভিতরে স্ট্রোক হবে কারো, তার কোনো গ্যারান্টি নেই। সো কি হয় না, দ্যাট মানুষের যদি সেই মেন্টালিটি নিয়ে রেডি হয়, যদি মানুষ মানে ডাইভ ইন করে যখন, শুধু আমি আমার কথা বলছি না, প্রতিটি নিউরোসার্জন, এনি নিউরোসার্জন, প্রতিটি নিউরোসার্জন পৃথিবীতে আমি বিলিভ করি যে তারা মেন্টালি এবং ফিজিক্যালি রেডি থাকে যে 24/7 কাজ করার জন্য। একদম, মানে শুধু আমি আমার নিজের কথা বলছি না, এন্টায়ার ওয়ার্ল্ডে এনি নিউরোসার্জন যে নিজের সাবজেক্টকে ভালোবেসে নিউরোসার্জন হয়েছে, হ্যাঁ, তো এভরিবডি উইল এগ্রি উইথ মি যে এই জিনিসটা মানে তৈরি থাকতেই লাগবে। তো আপনার সাথে যোগাযোগ করার একমাত্র জায়গা হচ্ছে জীবন জ্যোতি, সেখানে ছাড়াও আপনি আপনার ব্যক্তিগত নম্বরে আপনি রিসেন্টলি আমি শুরু করেছি, আমি এই উকিলপট্টি আমার বাড়ির কাছে একটা চেম্বার, জাস্ট হার্ডলি কিছুদিন হয়েছে। আচ্ছা, তো স্পেশালি আমি দেখেছি এটা আপনার প্রাইভেট চেম্বার যেটা উকিলপট্টিতে আছে? উকিলপট্টিতে জাস্ট রিসেন্টলি গত সপ্তাহে স্টার্ট করেছে। তো কিভাবে পাওয়া যায় সেখানে আপনাকে? জেনারেলি উইকডেজে ধরুন ইভিনিং এর পরের দিকে আর কি, 7টা 8টার পর থেকে। তো আমি দেখেছি যে শহরের মানুষরা না অনেক সময় সারাদিন কাজে কমে ব্যস্ত থাকেন, তারপর সন্ধ্যের পরে যেতে না একটু অসুবিধা হয়, একটু দূরে যেতে। তো আমাকে প্রায় এসে বলতেন যে আপনি আপনার বাড়ির সামনে কেন করেন না, বাড়ির কাছে। তো আপনাদের বাড়ির কাছে আমরা জাস্ট আমার পাশেই আর কি ওখানে এটা চেম্বার শুরু করেছে। দারুণ ব্যাপার। অনেক ধন্যবাদ ডক্টর বোস মহোদয়কে, রত্নদীপ বোস মহোদয়কে। আজকে আমাদের CNN 24-এর আমাদের বিশেষ সাক্ষাৎকারে আমাদের সাথে ছিলেন জীবনজ্যোতি হাসপাতালের নিউরোসার্জন। অল্প সময়ের মধ্যে ওনার দক্ষতা এবং জনপ্রিয়তার পরিচয় রেখেছেন ডক্টর রত্নদীপ বোস। আজকে আমাদের CNN 24-এর বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত থেকে ওনার কাছ থেকে আমরা যেভাবে জানলাম, বলতে গেলে অত্যন্ত আনন্দের ব্যাপার যে শিলচর শহরেরই সুসন্তান, দিল্লি এইমসে ছিলেন, মেদান্ততে ছিলেন, যেটা সুবিখ্যাত হাসপাতালে দক্ষতার সাথে কাজ করেও কিন্তু ফিরে এসছেন মাটির টানে। শিলচর এবং বরাক উপত্যকার জনগণের এক আশীর্বাদ স্বরূপ বলতে গেলে যে আজকে উনি এসছেন, এই কঠিন একটা জীবনদায়ী একটা চিকিৎসাতে আমরা ওনাকে পাচ্ছি। ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আমরা ওনার কাছ থেকে যেভাবে জেনে নিলাম যে উনি বলতে গেলে 24 আওয়ার্স উনি তৈরি এই সেবাতে, এবং আজকে ওনার ব্যক্তিগত হাসপাতাল জীবনজ্যোতিতে উনি রয়েছেন, কিন্তু সন্ধ্যা 7টা 8টার পর কখনো প্রতিদিনই ওয়ার্কিং ডেজে ওনাকে উকিলপট্টি ওনার নিজস্ব চেম্বারেও পেশেন্টরা পেতে পারেন। এবং আজকে বলতে গেলে ওনার যে ডেডিকেটেড, অর্থাৎ যেভাবে উনি সিরিয়াসলি উনি সমস্ত ব্যাপারগুলোকে আত্মিকভাবে উনি নিয়ে এখানে রোগীদের সেবায় নিয়োজিত, সে সম্পর্কে আমরা বলতে গেলে বলতে পারবো যে বরাক উপত্যকার জন্য উনি এসে বরাকের সুসন্তান হিসেবে উনি এই সেবা কার্য চালিয়ে যাবেন অদূর ভবিষ্যতেও, সেটা ওনার মুখ থেকে জানলাম। অনেক অনেক ধন্যবাদ আজকে CNN 24-এর এই স্টুডিওতে আসার জন্য, এবং আপনার অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে রইল। এবং আমরা জানি যে বরাক উপত্যকার মানুষ আজকে অত্যন্ত আনন্দিত হবেন আপনার কাছ থেকে এটা জেনে যে আপনি শিলচরে আগামীতেও থাকবেন বলে আপনার একটা দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে বা ভালোবাসা রয়েছে বরাকের মাটির টানের জন্য, এবং আমরা আশা রাখবো সেই সেবা থেকে আমরা আপনার কাছ থেকে আমরা পাবো। অনেক অনেক ধন্যবাদ CNN স্টুডিওতে আসার জন্য।